তো ইমেজ মাস্কিং দেখছি কিছু কাজ সুন্দর হয়েছে। আপনারা মাল্টিপল ফ্রেমে কম করছেন, মাল্টিপল ফ্রেমে বেশি করবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, তারপরে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনার লেটার মাস্কিং করছেন। লেটার মাস্কিং এর কাজগুলোর মধ্যে অ্যাকচুয়ালি যদি আপনারা আরো এডিট করেন, যেমন আমরা লেয়ার এডিট দেখছিলাম লেটার মাস্কিং থেকে। হ্যাঁ, তো লেয়ার এডিটে গেলে আরো কি সুবিধা হয় যে মনে করেন একটা টেক্সটকে সুন্দর করতে যতগুলো আপনার ইউজ করা যায়, যে আমি প্রথমে মাস্ক করলাম, ঠিক আছে, তারপরে আমি লেয়ার এডিটে গেলাম, লেয়ার এডিটে যায় যদি এটাকে আরেকটু ডেভেলপ করা যায়, হ্যাঁ, আরো কালার দিয়ে বা মনে করেন যে ইফেক্ট দিয়ে, মানে একটা অবজেক্টের উপরে, হ্যাঁ, একটা অবজেক্টের উপরে আপনি দুই তিন রকম এডিট করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, যতক্ষণ সুন্দর লাগে। আবার এমন না যে যখন আপনার মনে করেন যে কিছু জিনিস হয় কি যে অতিরিক্ত করা যাবে না, হ্যাঁ, যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার কাছে অবজেক্ট আছে, অপশন আছে বাড়ানোর, আমি ইচ্ছা মতো এডিট করতে থাকলাম, এটা করা যাবে না। এটা করলে কি হবে যে আপনার এক পর্যায়ে জিনিসটা খারাপ হয়ে যাবে, অতিরিক্ত এডিট ভালো না। কিন্তু আপনি করতে পারেন এরকম যে হচ্ছে যে আমার জাস্ট আমি ইমেজ দিয়ে লেখাটাকে মাস্ক করছি কিন্তু অতটা ভালো লাগতেছে না, তো লেয়ার এডিট থেকে আপনি কিছু ইফেক্ট দিতে পারেন, যেমন শ্যাডো ইফেক্ট বা যেটা গ্রেডিয়ান আছে ভিতরে, এই টাইপ ইফেক্ট গুলো দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো দিলে কি হবে যে মনে করেন যে আপনার লেখাটা যতটুকু আপনি চান সুন্দর করতে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা সামনের দিকে যাই, যেমন আমাদের টুলের বিষয়টা। তো আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে টুল যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন টুলে কি কারো কোনো সমস্যা আছে, যদি কোনো সমস্যা থাকে বুঝতে পারি তাহলে আমরা প্রথম ওইটা ক্লিয়ার করে নিই, তারপরে আমরা প্রজেক্টে যাব, ঠিক আছে। আপনাদের টুলে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ বলেন। না না, উড়ন্ত চুল সেটা লেসো টুল না, ওটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা আপনার হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কি যে আপনার মনে করলেন একটা জিনিস যেটা আপনাকে খেয়াল রাখতে লাগবে সেটা হচ্ছে যে আমি কাজ যেটা করতেছি, আমি যে কাজটা করতেছি সেটার পয়েন্ট বিন্দুটাকে এমন আছে যে এই যে বিষয়গুলো এরকম যে আপনি যখন কাজ করতেছেন সেখানে আপনি মনে করলেন যে প্রথমত আপনি বুঝে নিতে লাগবে যে এই যে টুলটা এটা একটা পয়েন্টের উপর বেস করে কাজ করে। সবগুলো টুল এক একটা পয়েন্টের উপর বেস করে কাজ করে, ঠিক আছে। একটা নির্দিষ্ট আপনার সীমারেখা আছে যে এই পর্যন্ত কাজ করতে পারে এবং এইটা দ্বারা কাজ করে। যেমন মূল মূল যে মন্ত্রটা সেটা যদি আপনি বুঝে নেন, যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজারের ক্ষেত্রে মূল কাজটা কি, ওই যে বৃত্তর মাঝখানে যে প্লাসটা থাকে ওই প্লাসটা যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার কাছে ইজি। এখন যে কথা সেটা হচ্ছে যে আমাদের কাছে এটা একটু বুঝতে কষ্ট হয় যে বৃত্তের মাঝখানে প্লাসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো আমি আগে ছবি নেই তারপরে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। ওকে, দেখেন, কাজ করবেন সবসময় হাই রেজলিউশনের ছবি নিয়ে। আমি আপনাদেরকে আগেও বলছি, আপনারা তাও অনেকেই দেখছি যে হচ্ছে যেমন ইমেজ পান সেভ করে নেন, এটা করবেন না, একটু ভালো রেজলিউশন নেবেন। আর রেজলিউশনের বিষয়টা কি, যে এখানে দেখবেন লোড হচ্ছে, এই লাইনটা যতক্ষণ কমপ্লিট হবে না ততক্ষণ ছবিটা সেভ করবেন না, কমপ্লিট হওয়ার পর ছবিটা সেভ করবেন। ওকে, এই ছবিটা হলো আপনার ইয়ে করা, ফ্রি না, লক করা। হ্যাঁ, তো আমরা ফ্রি ইমেজ দেখি। উম, এই ইমেজটা মেবি ফ্রি, এটাও ফ্রি না। আচ্ছা, লক করা ইমেজ বেশি আসতেছে, ফ্রি ইমেজ কম আসতেছে, যাই হোক। ওকে, এই ইমেজটা, ওকে, তো এই ইমেজটা আমাদের ফ্রি আছে, এটা নিলাম। ওকে, তো মূল কাজটা কি এটা মনে রাখেন, মূল কাজটা আমাদের যেটা সেটা হচ্ছে যে এই বৃত্তটাকে আমার কন্ট্রোল করা, ঠিক আছে, মানে বৃত্তের মাঝখানে প্লাসটাকে আমার কন্ট্রোল করা।
তো পিছনে একটা আপনি পেজ নিবেন, যাতে পেজটা কেন নিচ্ছি আমরা পিছনে, ছবির পিছনে যে পেজটা নিব এটা এই জন্য নিব যে হচ্ছে যাতে বোঝা যায় অ্যাকচুয়ালি আপনার আপনি চেঞ্জ করতেছেন ব্যাকগ্রাউন্ডটা, মুছে যাচ্ছে উপরে কালারটা, তাহলে পিছনে কালারটা যেন বোঝা যায়, এই জন্য আমরা পিছনে একটা কালার দিই, কালারফুল কালার, গ্রিন বা ব্লু এরকম একটা কালার আপনি দিয়ে রাখবেন যাতে উপরেরটা মুছলে নিচেটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে ইরেজার। তো ইরেজার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যখন আমি যাব তখন কোন রকম এই যে বাকি যে টুলগুলো আছে মানে ব্রাশগুলো ওগুলো নিব না, এখানে সিম্পলি রাউন্ড যে শেপটা ওটা নিব, হ্যাঁ। হার্ডনেস আপনি যেরকম ইচ্ছা রাখতে পারেন। এখন কথা সেটা হচ্ছে এই যে প্লাসের বৃত্তের মাঝখানে প্লাস, এটাই আপনাকে দেখতে লাগবে, হ্যাঁ। শর্তটা এরকম যে এই প্লাসটা আপনার যেই পিক্সেলের উপর আপনি ক্লিক করবেন, প্রথমে যে পিক্সেলের উপর ক্লিক করবেন, যদি প্রথমে হোয়াইটের উপর ক্লিক করেন তাহলে কি হবে, ওকে আমি ছবির লেয়ারটা নেই, প্রথমে দেখেন আমি হোয়াইটের উপর ক্লিক করলাম, তাহলে কি হবে, যত হোয়াইটকে সে পাবে এভাবে সে রিমুভ করে ফেলবে। মানে এখন সে চুলের যে কালারটা এটা তো আলাদা, কালো কালার বা আপনার এই যাই বলেন, হ্যাঁ, কফি কালার। তো এই যে চুলটা যে এটা কিন্তু সে এখন রিমুভ করবে না, সে জাস্ট হোয়াইট কালার টুকু যে পাচ্ছে ওটুকু রিমুভ। কেন? এটা হচ্ছে যে আমরা প্রথমে সাদা থেকে শুরু করছি এই জন্য সাদাটা রিমুভ হচ্ছে, ঠিক আছে। যদি প্রথমে আমি চুলের কালারটাই ধরি, সাপোজ আমি এই প্লাসটা যে আছে মাঝখানে এটা আমি প্রথমে চুলের উপর আনলাম, আনে ক্লিক করলাম, এখন দেখেন তো কি হচ্ছে, এখন কিন্তু সাদাটা মুছবে না, এখন শুধু মুছতেছে দেখেন চুলটা, চুলের কালার যেখানে সে সেম পাচ্ছে এগুলা সে মুছে দিচ্ছে, চুলটাই সবুজ হয়ে যাচ্ছে, ঠিক না। এটা কেন হচ্ছে, এটা এই জন্য হচ্ছে যে আমি প্রথম ক্লিকটা করছি চুলের কালারের উপরে। এই জিনিসটা মনে রাখবেন যে প্রথম ক্লিকটা কোন কালারের উপর করতেছেন। আমার দরকার হোয়াইট কালারটাকে রিমুভ করা, মানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, তাহলে প্রথম ক্লিকটা আমি হোয়াইট কালারের উপর করব, এটা হলো মানে মেইন ইয়ে, আর কোনো কিছুই না। এই যে হোয়াইটের উপর করেন, করার পরে এই দেখেন যে কোনো হোয়াইট কালার আপনি এখান থেকে মুছে ফেলতে পারতেছেন, মানে হোয়াইটটাই যাবে শুধু এখন। তো এইটা হলো খুব সিম্পল জিনিস, খুব কঠিন কিছু না, জাস্ট হোয়াইট, আমি যখন হোয়াইট থেকে শুরু করলাম, এখন যদি আমি এমনি করে মুছি, ড্র্যাগ করতে থাকি, জাস্ট হোয়াইটটা যত জায়গায় আছে মুছে যাবে। যদি আপনার চুলের পিছনে অন্য কালার থাকে, মাল্টিপল কালার, তখন সেটা ওই কালারটাকে আপনাকে সিলেক্ট করে নিতে লাগবে, যে কালারটুকু আপনি মুছতে যাচ্ছেন। মানে মূল কথা আপনি যেটা মুছতে চান ওটাই আপনাকে সিলেক্ট করে নিতে লাগবে, ঠিক আছে। এই যে দেখুন হোয়াইটের মধ্যে অনেক রকম কালার আছে, কিছু হলো ডিপ, কিছু হালকা। তো যেগুলো ভিতরের দিকে হালকা এগুলা কিন্তু মুছতেছে না, এগুলাকে আলাদা করে আবার মুছতে লাগবে, হ্যাঁ। মোটামুটি আমরা উপরের যে হোয়াইটটা এটাকে আমরা মুছে চুলগুলোকে আলাদা করে নিতে পারবো। এই যে দেখেন ভিতরে হোয়াইট আছে, এই জায়গায় প্লাসটা করলাম, তাহলে কি হলো, এখন ভিতরের হোয়াইট গুলো এই যেগুলো মুছে যাবে সব। এই দেখেন, ঠিক আছে। তো এই হলো আমাদের সার্কেল, ওকে। তো হোয়াইট যেখানে থাকে ওটা মুছতে হবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে হোয়াইট কিন্তু এখানে তার বডির উপরও হোয়াইট কালার আছে, ঠিক আছে। তো আমি তো হোয়াইট যদি ধরে আনি এখানে ক্লিক করি, এখানে কিন্তু এই যে দেখেন গ্রিন হয়ে চলে আসছে বডির উপর, কেন আসলো, কারণ এখানে হোয়াইট কালার ছিল, এটাও মুছে গেছে। মানে এমন না যে ব্যাকগ্রাউন্ডটাই মুছবে, যেখানে এখন হোয়াইট কালার থাকবে ওইটাই মুছতে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখে কাজ করতে লাগবে যাতে বডির উপর না চলে আসে, যদি বডিতে কোথাও হোয়াইট কালার থাকে তাহলে সেটা কিন্তু মুছে যাবে, ঠিক আছে। তাহলে শুধু হোয়াইট না, ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকলো ওটাই যদি আমরা সিলেক্ট করে কাজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করতে পারবো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এই হলো আমাদের ট্রিক। তারপর এটাকে ফিক্সড করার জন্য, চুলগুলো যদি আপনার কাছে একটু অন্যরকম লাগে, সাদা সাদা দাগ হয়ে আছে, তাহলে এটাকে ফিক্স করার জন্য আমরা এখান থেকে শিখছি বার্ন টুল, আমরা কালারটা চেঞ্জ করে কিছুটা ডিপ করে দিতে পারি, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে এরকম করে ডিপ করে দিতে পারেন, যেন হোয়াইট যদি পাশে যে গ্লাস আস্তে আস্তে ডিপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাদের এখানে আছে হচ্ছে এই এই চুলটা আছে, হ্যাঁ। তো যতটুকু এডিট করা যায় আর কি, যে এই সাদা দাগগুলো যতটা সম্ভব ঘোলা করে দেওয়া যায়, করে দেওয়া যায়, ঠিক আছে। এই কাজগুলি খুব কঠিন কিছু না তো। ওকে, এবার ক্লিয়ার সবার টুল। এখন এটা চুলটা যখন আপনি ঠিক করে ফেলতে পারলেন, চুল ঠিক করে ফেললে বাকিটা তো আপনি এমনি ক্রপ টুল বা যে কোনো টুল দিয়ে রিমুভ করে দিতে পারেন, ঠিক না। আপনি চাইলে এই ও বাকি বডিটা হচ্ছে আপনি ইয়ে দিয়ে রিমুভ করতে পারেন, আপনার যেটা আমরা দেখলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও চাইলে করতে পারেন, কিন্তু যেটা হয় যে এখানে কালারটা আলাদা, হ্যাঁ, কিন্তু এই জায়গার মধ্যে অনেক জায়গায় সমস্যা হতে পারে কাজ করতে, এই যে ফেসের উপরে কালার চলে আসতেছে। তো এই এই ইজি, খুব কঠিন কিছু না, কঠিন কিছু না, ইজি।
এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারেন। যদি একটু দূরে চলে যান, মানে বর্ডারটা জাস্ট এটা টুল দিয়ে রিমুভ করবেন। দূরের যেগুলো আছে এগুলো তো আপনি এই নর্মাল যেটা আমরা টুল জানি এটা দিয়ে আপনারা রিমুভ করতে পারবেন, সমস্যা নেই। ধরেন সাইডের গুলো বাস আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল। এরপর আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার দেন বা যেটাই করেন, তো কাজ হয়ে গেছে আপনার, ঠিক আছে। তো এই গেল। আচ্ছা, এবার বুঝতে পারছেন টুল? আর কারো টুলে আর কারো কোনো টুলে সমস্যা আছে? ওকে, জি বলেন। আচ্ছা, তো এটা আমি বলি অ্যাকচুয়ালি এটা আপনারা ইলাস্ট্রেটররা ভালো বুঝবেন। ডিরেক্ট সিলেকশন এবং পার্ট সিলেকশন হচ্ছে আপনারা যদি পেন টুল দিয়ে কোনো কিছু তৈরি করেন, এটাকে কন্ট্রোল করার জন্য এই দুইটা টুল ইউজ হয়। যেমন আপনি পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলেন, তো এই শেপটার উপরে যদি আপনি ফিল কালার এগুলো দিতে চান, যদি আমি নর্মাল যে আমাদের মুভ টুলটা আছে এই টুলটা নেই, তাহলে কিন্তু জাস্ট আপনি এটাকে মুভ করতে পারবেন আর অন্য কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, দেখেন উপরে সব অফ। কিন্তু আপনি যদি এখান থেকে পাথ সিলেকশন নেন, নেওয়ার পর এটাকে সিলেক্ট করেন, তাহলে যেটা হবে ফিল পাবেন, স্ট্রোক পাবেন, এখান থেকে ফিল দিতে স্ট্রোক দিতে পারবেন এবং এটাকে মুভ করতে পারবেন, সাথে সাথে এটাকে কপিও করতে পারবেন, আপনি এটা দুইটা অবজেক্টও বানাতে পারবেন, ঠিক আছে। মানে উম, এক কথায় যে পেইন্ট টুল দিয়ে আমরা যে জিনিসগুলো বানাই, ওই জিনিসগুলোকে যখন আমরা এডিট করতে চাই তখন আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে এই এই টুলটা। আপনার এই যে যেটা হচ্ছে আহ, হ্যাঁ, প্রথম হ্যাঁ পথ সিলেকশন টুলটা। ওকে, ডাইরেক্ট সিলেকশনে আসি। ডাইরেক্ট সিলেকশনটা একটু আলাদা, এটা হচ্ছে মানে এই জিনিসটাকে মডিফাই করতে ইউজ করে। যেমন আমি এটা বানাইছি একরকম, আমি চাচ্ছি এটাকে আরেক রকম করতে, ঠিক আছে। যে কর্নারটা আর ওই পাশে আসবে বা এটা একটু উপরে উঠবে, তো ওই কর্নারটাকে সিলেক্ট করে আমি যে টেনে দিই, কর্নারটা দিয়ে আসবে। যদি এটাকে আমার ভিতরের দিক ঢুকানোর হয়, তাহলে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে টানে ভিতরের দিক ঢুকাই দিই, ভিতরে ঢুকবে। অ্যাকচুয়ালি শেপটার সাইজটাকে মডিফাই করার জন্য আমার এটা ইউজ করা লাগে, ঠিক আছে। শেপটাকে বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনার অনেক রকমই কাজ হয়। হ্যাঁ, মনে করেন যে আমি আপনাদেরকে সিম্পল একটা দেখাই, অনেক কিছু বানানো যায়। এগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে নিজেকে কিছু জিনিস থিঙ্ক করতে লাগবে যে আমরা একটা শেপ বা একটা বৃত্ত বা একটা সার্কেল দিয়ে কি কি টাইপ জিনিসগুলো তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখানে ধরেন আমি এরকম, ওকে, তো এইটা আমি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এটা আমি কপি করলাম, এখানে একটা কপি দিলাম, একটা কপি এখানে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা যে যে টুলটার কাজ জানি, যেটা দিয়ে আমরা বাঁকা উঁচা নিচে এগুলো করতে পারি, ঠিক আছে। তো এই তিনটা দিয়ে যদি আমরা বক্স বানাতে চাই, কিভাবে বানাবো বলেন? প্রথমে আমি যদি এই যে উপরে যে অবজেক্টটা আছে এটা যদি উপরের এই দুটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে করে ডাউন করে দেই বাহু দুটাকে, এবং এই বাহুর এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই দুটাকে উপরে টান এখানে লাগাই দিই, তাহলে কি হবে, একটা বক্স হয়ে যাবে। ঠিক আছে। তো এই বক্সটাকে আপনি চাইলে উপরে গুলোকে সিলেক্ট করে টানে উপরের দিকে লম্বা করতে পারেন, যতটুকু দরকার আপনার। ওকে, তারপরে দেখেন আমি এগুলা আপনাকে এগুলা আপনাদেরকে আমি আরো ইলিস্ট্রেটর দেখাবো, আরো মজাদার মজাদার জিনিস আছে। এখানে তো অত কিছু নাই। তো দেখেন, এটাকে যদি আমি একটা নেই, নেওয়ার পরে এই পুরাটাতে ফিল দিলাম হচ্ছে ধরেন হোয়াইট কালারের ফিল, কপি করলাম, হ্যাঁ হোয়াইট কালার ফিল দিলাম। দেওয়ার পরে আবার যদি ছোট করতে চাই তাহলে কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন নিয়ে যে কোনো এক পাশ থেকে চাপাইতে লাগবে, উপর থেকে বা নিচের থেকে। উপর থেকে যদি চাপাই তাহলে উপরে চারটাকে একসাথে সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে টানে নিচের দিক খাটো করে দিতে পারলাম। হ্যাঁ, তারপরে আমি যদি এটা একটু আকৃতি বড় করে দেওয়া যায়, ওয়েট, কন্ট্রোল জেড কাজ করে না কেন?
তো এই পুরোটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে, এটা ফিল দিয়ে হচ্ছে হোয়াইট, এবং আগের যেটা আছে সেটার যদি আমি এখান থেকে স্ট্রোক দিই ব্ল্যাক, এত মোটা না স্ট্রোক, এত মোটা দেওয়া যাবে না, এই চিকন দিতে লাগে। আর যেটা আমরা করলাম এটার স্ট্রোক দিলেন মনে করলেন ব্ল্যাক, এটা খুব চিকন করে দেওয়া লাগবে। ওকে, তো এরকম টাইপ আপনাদেরকে আরো অনেক জিনিস দেখানো হবে ইলাস্ট্রেটর, সমস্যা নেই। তো সেখানে আমরা পেন টুল এবং যে সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন এগুলো আরো ভালো করে দেখবো। আপাতত কিছু বেসিক কাজের জন্য দেখে রাখি, আমরা এতটা দরকার নেই, জাস্ট আমরা কপি করতে পারতেছি, ফিল স্ট্রোক দিতে পারতেছি, শেপটাকে চাইলে চেঞ্জ করতে পারতেছি, এতটুকু। এই জিনিসগুলো দেখে রাখবেন। অবজেক্ট বানানো, অবজেক্ট ক্রিয়েট করা, কিভাবে আমরা আরো ভালো করে পেন টুল এবং ডাইরেক্ট সিলেকশন, প্যাথ সিলেকশনকে কন্ট্রোল করবো, এগুলো আমরা হচ্ছে ইলিস্ট্রেটরে যাবো যখন, তখন ভালো করে দেখবো, সমস্যা নেই। তো আমাদের কাজগুলো হচ্ছে এখন যেই ছবি নিয়ে বেশিরভাগ ছবির কাজগুলো করতে লাগবে, এবং প্রজেক্টের জন্য টেক্সট শেপ তৈরি করা, এতটুকুই, ঠিক আছে। তো শেপ তৈরি করার জন্য অ্যাকচুয়ালি খুব বেশি এডিট দেখার দরকার নেই। শেপ আমরা পেন টুল দিয়ে রাউন্ড শেপ বা স্ট্রেটার শেপগুলো তৈরি করতে পারি, আর আমাদের কাছে এমনিতে সিলেকশনের জন্য টুলগুলো আছে, ওগুলো দিয়ে আমরা শেপ তৈরি করতে পারি, ঠিক আছে। তো এটা কঠিন কিছুই না। ওকে, তো আমাদের যে কাজগুলো হবে এখন, প্রথমত আপনাদের বিজনেস কার্ড সম্পর্কে ধারণা দেওয়া লাগবে, বিজনেস কার্ড কিভাবে বানায়, কিভাবে প্র্যাকটিস করে, ঠিক আছে। এখন যেহেতু প্রথম ক্লাসে বিজনেস কার্ড ধরা হয়েছে, তো সেই অনুযায়ী আমি যদি আপনাদেরকে বলি যে কার্ড সম্পর্কে ধারণা আগের কারো আছে, যে কার্ড অ্যাকচুয়ালি কিভাবে ডিজাইন করা হয়, বা গ্রাফিক্সে, বা যেটা ভিজিটিং কার্ড আমরা বলি আমাদের দেশে, এটার মাপ বা স্ট্যান্ডার্ড সাইজ কত, বা কি কারো কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে? যদি থাকে তাহলে শেয়ার করতে পারেন। কারো কোনো আইডিয়া নেই নাকি? তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা যে কাজগুলো করব, প্রথমে আমরা দেখবো আজকে হচ্ছে ডিজাইন পেজ নেওয়া, ডিজাইন মোটামুটি দেখবো, হয়তো 2টা ক্লাস হবে এটা টপিকের উপর, যেহেতু বড় টপিক। তারপর আমরা সামনের দিকে যাব। তো আচ্ছা, 1 মিনিট, আমি একটু আমাদের ইয়ে থেকে, অফিস থেকে মেসেজ আসছে, চেক করি। ওকে, আচ্ছা, আমি একটু আউটলাইনটা দেখি, কজ আপনাদের প্রজেক্টের আগে যদি কিছু আরো বাদ থাকে, তাহলে ওগুলো যাতে আগে শেষ করে দিতে পারি, হ্যাঁ, এই জন্য আউটলাইনটা চেক করে নেওয়া উচিত।
এখন আসতেছে স্মার্ট অবজেক্ট। যদি হয় স্মার্ট অবজেক্ট, অ্যাকচুয়ালি আপনি যদি কোনো কিছু প্লেস করেন, সাপোজ এই পেজটার উপরে আমি একটা ছবি প্লেস করলাম, প্লেস করলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে লেয়ারটা আমাদের কিছুটা আলাদা আসে, ঠিক আছে, যে লেয়ারের উপরে আমরা অরিজিনালি কোনো কিছু ইউজ করতে পারি না। যেরকম ধরেন আমি এই লোগোটা আপনাদের এসডিএফ এটা প্লেস করলাম, ওকে। তো আবার আমি সাইডে এমনি এই লোগোটা অন করলাম, ওকে। তো নর্মালি আমি এটাকে ওই পেজে নিয়ে আসি, ওকে। তো এখানে দুইটা লোগো, কিন্তু দুইটার বৈশিষ্ট্য এই জায়গার মধ্যে আলাদা আলাদা, ঠিক আছে। ওকে, কি কি বৈশিষ্ট্য? একটা লোগো স্মার্ট অবজেক্টে আছে। এখন স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্ট হলো যে অবজেক্টের মধ্যে আমরা প্রথমে ওপেন করে কোনো কিছু এডিট করতে পারি না, সেটা লক করা থাকে। যেমন আপনি দেখেন এখানে লেয়ারে খেয়াল করেন যে দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে। ফার্স্ট লেয়ার একটা লেয়ার আছে, সেকেন্ড লেয়ার এসডিএফ, দুইটাই কিন্তু এসডিএফ এর, কিন্তু সেকেন্ড লেয়ারটা একটু আলাদা। কর্নারে একটা আইকন দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা কি জন্য দেখা যায়, অনেক কোশ্চেন করছেন এর আগেও। হ্যাঁ, এবং এই যে আইকন যে লেয়ারটার মধ্যে দেওয়া আছে, কর্নারে একটা যে লেয়ারের আইকন দেওয়া আছে, এই লেয়ারটার উপরে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। রাবার নিয়ে আসেন, রাবার নিয়ে আসবেন, দেখবেন লক করা, ক্লিক করবেন, এই যে মেসেজ আসবে, ঠিক আছে। এটার উপরে আপনি কালার দিতে পারবেন না, এই মুছতে পারবেন না, এনিথিং। আচ্ছা, তো এটা কেন হয়? ওকে, তো এটা অ্যাকচুয়ালি কেন হয়? এটা স্মার্ট অবজেক্টে আছে, এটাকে আমি এডিট করতে পারবো না নরমাল ভাবে যদি আমি এটাকে ভেঙে না নিই, ঠিক আছে। তো এটাকে বলতেছে স্মার্ট অবজেক্ট। আবার আমি যদি এই লেয়ারটার উপরে আসি, যেটা আমরা নরমাল টেনে নিয়ে গেছি এখান থেকে, অর্থাৎ এই ছবিটা, এটার উপর চাইলেই কিন্তু আমি যে কোনো রকম এডিট করতে পারি, চাইলে আমি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারি, এনিথিং, কিন্তু এটা মুছবে না। এটা স্মার্ট অবজেক্টে আছে। তো স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্টটা আমাকে ওপেন করে কাজ করতে লাগবে, অর্থাৎ নরমালি এটা এক প্রকার লক করা, আপনি বলতে পারেন যে লেবেলিং করা বা লক করা, ঠিক আছে। তো এটার উপরে কোনো কাজ হবে না। আপনি যদি এটাকে ওপেন করতে চান, তাহলে আপনাকে করতে লাগবে কি, এখানে যেই আইকনটা আছে এই আইকনটাতে ডবল ক্লিক করতে লাগবে। ডবল ক্লিক করলে কি হবে, এই এটা আলাদা করে আপনার কাছে একটা পেজে ওপেন হয়ে যাবে। এই যে এখন আপনি এখানে এটাকে এডিট করেন, আপনি যদি এখানে এটাকে এডিট করেন, এনিথিং এডিট করার পর এটাকে সেভ করেন, তাহলে যেটা হবে যে ওইটা এই জায়গার মধ্যে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এডিটটা এখানে করলাম, চলে আসলো এই জায়গার মধ্যে। মানে এটাকে ওপেন করে এডিট করতে লাগবে, এটা হলো স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। ওপেনটা আমরা কিভাবে করলাম আরেকবার দেখি। তো ওপেনটা আমরা করলাম হচ্ছে যে আমাদের এখানে স্মার্ট অবজেক্টের যখন লক করা থাকে, স্মার্ট অবজেক্ট যখন লক করা থাকে, তখন আমরা দুই ভাবে ভাঙতে পারি। একটা হলো নর্মালি পেজের উপর ভেঙে যায়, অর্থাৎ এই দুইটা সিমিলার হয়ে যাবে, এটাও যেরকম এটাও এরকম হয়ে যাবে। কিভাবে হবে? যদি আমরা এখান থেকে যে কোনো একটা টুল নিই, যেটা আমরা অ্যাপ্লাই করতে চাই, ইরেজার নিলাম, নেওয়ার পর ক্লিক করলাম, কাজ হচ্ছে না, ক্লিক করলাম, তো এখানে একটা মেসেজ আসবে যে আপনি স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ করতে চাচ্ছেন কিনা বা ভাঙতে চাচ্ছেন কিনা, হ্যাঁ, মানে পিক্সেল আকারে করতে চাচ্ছেন কিনা। আপনি যদি ওকে করেন তাহলে ওটা ভেঙে যাবে। এখন কিন্তু আপনি এর উপর এখানেই কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি না এটা করতে, তাহলে আমি কি করব? আমাকে এখান থেকে ডবল ক্লিক করে এটাকে ভিতরে ওপেন করে নিতে লাগবে। এখন আমরা কেন করব, কি মানে সুবিধাটা কি? দুইটা তো আমার সেমই দেখাচ্ছে, লোগো তো আমার দুইটা সেম দেখাচ্ছে, তাহলে কিসের তফাৎ? তফাৎটা হচ্ছে এই টুলটাকে যদি আপনি, যেটা আমাদের স্মার্ট অবজেক্টে আছে, এটাকে যদি আপনি ছোট বড় করেন, ধরেন এই ছোট করলাম, ছোট করার পরে এটাকে আমি আবার বড় করলাম, ঠিক আছে। দেখেন লোগোটা ঠিক আছে, ওকে। তো আমি লোগোটাকে আবার দেখাচ্ছি, আমি লোগোটাকে অনেক ছোট করলাম, ওকে। ছোট করার পরে আবার লোগোটাকে বড় করলাম, দেখেন তো লোগোটা ক্লিয়ার আছে না? যেরকম ছিল ওরকমই কিন্তু আছে। কিন্তু পাশের যে লোগোটা আছে, যেটা আমাদের নর্মাল অবজেক্টে আছে, এটাকে যদি আমি ধরি, ধরে এটাকে ছোট করি, প্রথমে ছোট করার পরে এটাকে যদি আমি এখন আবার বড় করি,
দেখেন লোগোর কি অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে স্মার্ট অবজেক্টটা এরকম, যেটা আপনি যতই ছোট করেন বড় করেন এটা লক করা থাকবে, এটা কখনোই নষ্ট হবে না। ছবির পিক্সেল বা, কিন্তু বড় ছবিটা যেটা, সেটা যদি আপনি একবার ছোট করেন এটাকে আপনার টানে বড় করতে পারবেন না, অটো পিক্সেলটা চলে যাবে। এইগুলো হলো সুবিধা এই লেয়ারের। তো এই লেয়ারের আমাদেরকে মনে রাখতে লাগবে, ছবির ক্ষেত্রে বেশিরভাগ টাইম ইউজ হয় যদি আপনি পাসপোর্ট সাইজ ছবি ইয়ে করেন বা কোনো কিছু, যদি আপনি স্মার্ট লেয়ারে রাখেন প্লেস করে, তাহলে সেটা সবসময় ক্লিয়ার থাকে, যতটুকু সাইজের দরকার আপনি ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে? এখন যদি এমন হয় যে আমরা নর্মাল লেয়ারে নিচ্ছি ছবিটা, তখন কিন্তু যদি আপনি একবার ছোট করে ফেলেন ছবিটাকে আর বড় করতে পারবেন না। সাপোজ আপনি চাচ্ছেন যে ছবিটাকে ইয়ে করতে, যে ঠিক করতে, যে এটুকু করলে ভালো লাগে না এটুকু করলে ভালো লাগে, এরকম যদি করতে করতে ছোট করে ফেলেন, ছোট করার পরে যদি আপনি এটাকে বড় করেন তখন এটা নষ্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কিন্তু স্মার্ট যে অবজেক্টটা আছে এটাকে আপনি যতই ছোট করেন, এইভাবে দেখলেন ভালো লাগতেছে না, আবার আপনি এটাকে টানে বড় করেন, এটা আগের মতোই আসবে, এটা রেজুলেশন কখনোই নষ্ট হবে না, এটাকে আপনি চাইলে যতটাই ছোট করেন কোনো সমস্যা নেই। তো এই হলো আমাদের স্মার্ট লেয়ার, আমাদেরকে মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো এটা হলো নর্মাল, এটা হলো স্মার্ট। তো ছবির ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়। হ্যাঁ, যদি আপনাকে এটাকে এডিট করতে লাগে তাহলে এটাকে ভিতর থেকে ওপেন করে নিতে লাগবে। কিভাবে? এই লেয়ার থেকে ডবল ক্লিক করে আমরা এটাকে ওপেন করে নিতে পারি, ঠিক আছে? ওকে করলেন, ওপেন হয়ে গেল। ইজি জিনিস, ওকে। তো তারপরে আমরা সেটা গেলাম আমাদের স্মার্ট অবজেক্ট আর রাস্টার, হ্যাঁ স্মার্ট আর রাস্টার, ওকে। তারপরে আমাদের আছে হচ্ছে বাংলা টাইপিং। তো বাংলা টাইপিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে নর্মালি আপনাদেরকে দুইটা জিনিস ইউজ করতে লাগবে, যে কোনো একটা, হয় বিজয়, যারা বিজয় ইউজ করেন কিবোর্ডে ভালো, অথবা অভ্র ইউজ করতে লাগবে আপনাদেরকে। হ্যাঁ, এই দুটো হলো আমাদের বাংলার জন্য ইয়ে। আরো আছে, কিন্তু বিজয় আর অভ্র যে বিষয়টা, সেটা হচ্ছে যে আহ, খুব বেশি ইয়ে আর ইজি বেশি, সহজ বেশি এবং পরিচিত বেশি। আগে ছিল বিজয়, অভ্র বেশি দিন হয়নি, মানে বিজয়ের পরে আসছে আর কি, বেশি দিন হয়নি বললে ভুল, কিন্তু বিজয়ের পরে আসছে। তো অভ্রর সুবিধা এবং বিজয়ের আলাদা একটা বিষয় বলি। বিজয় হলো আপনার কিবোর্ড অনুযায়ী আপনাকে লিখতে লাগবে। যেমন আপনারা যাদের কিবোর্ড আছে এক্সট্রা ডেস্কটপে, তারা দেখবেন যে কিবোর্ড যেগুলো আছে বাংলা কিবোর্ড, এখানে আপনার ওই বিভিন্ন লেটার লেখা আছে, এইচ এর উপরে ভ, নিচে ব, জে এর উপরে খ, নিচে ক, মানে একটা লেটার একটা ইয়ের মধ্যে দুইটা করে অক্ষর দেওয়া আছে। তো এটা কিভাবে লিখতে লাগতো, এটা আপনাকে মনে রাখতে লাগতো যে কে, যে আমার কিটা আছে এটার মধ্যে কোন দুটা বাংলা অক্ষর আছে, ঠিক আছে? আবার ওয়াই যে কিটা আছে এটার মধ্যে কোন দুটা বাংলা অক্ষর আছে, এইভাবে মনে রাখে রাখে লিখতে লাগতো। তো এটা একটু কঠিন ছিল। বিজয়ের সুবিধা কি? বিজয়ের সুবিধা হচ্ছে ধরেন আপনি লিখলেন এএমআই, যেমন আমরা ওই যে ইংলিশে বাংলা চ্যাটিং করি না, আমি ভাত খাইছি এএমআই ভিএটি, তারপরে খাইছি কে এইচ এ আই এস আই, এরকম লিখি না আমরা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অভ্র এটাকে সিম্পল করে দিয়েছে। আপনি ইংলিশে লেখেন, লেখাটা অভ্র অটোমেটিক্যালি আপনাকে বাংলা করে দিবে। আপনার ফোনে যারা অভ্র ইউজ করেন দেখবেন সুবিধা হলো এটাই। যারা বিজয় বা জাতীয় যে ইয়েটা আছে ওটা যারা ইউজ করেন, ওটাতে কি হয়, আপনাকে ক খ গ খ এগুলো আপনাকে কিবোর্ড দিয়ে লিখতে লাগে। আর অভ্রতে কি হয়, আপনি ইংলিশে লেখেন শব্দটা, ওটাকে আপনাকে বাংলা করে দিবে, কিছুটা আপনাদের গুগল ট্রান্সলেটের মতো। যদি আমরা গুগল ট্রান্সলেট আপনাদেরকে দেখাই, এই যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে? তো এখানে যে বাংলা যদি আপনি অপশন দেন, প্রথমে যখন আপনি লিখবেন, তো প্রথমে আপনাকে দিবে হচ্ছে ইংলিশটাই, কিন্তু এ এম আই, এই যে আমি আসলো, আপনি যদি ইন্টার দেন এটা এতে চলে আসবে। তাহলে আমি কিন্তু এখানে কোনো লেটার দেখে দেখে লিখতেছি না, ঠিক আছে? তখন লিখলাম সি এইচ ও এল এ, চলে, হ্যাঁ, জে এ বি ও, স্পেস দেন, যাব। তারা কি করতেছে, অটোমেটিক্যালি আপনার বাংলাটা, মানে ইংলিশে আপনি যেটা লিখতেছেন সেটা বাংলায় কি উচ্চারণ হচ্ছে ওটা তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনি এখান থেকে ইজিতে বাংলা লিখতে পারেন অভ্র থেকে, ইয়ে ইয়ে দিয়ে গুগল ট্রান্সলেট। তো অভ্রটাও ঠিক সেম, অভ্র দিয়ে আপনি যদি কম্পিউটারে যে কোনো জায়গায় লিখতে চান যে আমি বাংলা লিখতে চাই, যে কোনো জায়গায়, জাস্ট ফটোশপে না, যে কোনো জায়গায় আপনি বাংলা লিখতে চান, তাহলে সেখানে আপনি এভাবে বাংলা লিখতে পারেন। এখন অভ্র কিভাবে নামাবেন? অভ্র নামানো খুবই ইজি, অভ্র গুগলে ফ্রি পাওয়া যায়। আপনি যদি লেখেন অভ্র কিবোর্ড ডাউনলোড, তাহলে গুগলে ফ্রি পাবেন। অনেকে আপনাদের কম্পিউটারে আসতে অটোমেটিক্যালি দেখেন দেওয়া থাকে নর্মালি, যদি না দেওয়া থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এখানে প্রথম লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পরে ডাউনলোডের অপশন পাবেন আপনারা, এই যে অভ্র কিবোর্ড ডাউনলোড, এখানে যে সবুজ বাটনটা আছে ডাউনলোড অফ কিবোর্ড, এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, কিবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে অটোমেটিক্যালি আছে, আগে থেকে আছে, তাই আমি ডাউনলোড দিব না।
ঠিক আছে? তো এভাবে আপনার কিবোর্ডটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কি করবেন, এখান থেকে আপনার কিবোর্ডটা অন করে নেবেন, স্টার বাটনে যাবেন, যাওয়ার পরে লিখবেন অভ্র। এই যে অভ্র কিবোর্ড চলে আসছে। তো যখন আপনার অভ্রতে ক্লিক করবেন তখন আপনার একটা প্যানেল দেওয়া হবে, ছোট একটা প্যানেল। ওকে, এটা দেখাচ্ছে অভ্র কিবোর্ড অলরেডি রানিং, যার ফলে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো আমরা অভ্র কিবোর্ড কোথায় আছে দেখি নিই। অলরেডি রানিং হইলে তো এখানে দেখানোর কথা। অভ্র কোথায়, এখানে তো নাই। ওকে, আরেকবার লিখি। ওরা দেখাচ্ছে অভ্র অলরেডি রানিং। ওকে, আচ্ছা আমি একটু চেক করি যে কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা পাইছি, এটা এখানে লুক করছে। আচ্ছা, তো আপনারা অবরোধে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা বার দেওয়া হবে, এই যে বারটা দেখেন এটা, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি আমার আরেকটা মনিটরে ছিল, খেয়াল করিনি, অন্য পাশে একটা মনিটর আছে ওখানে ছিল। ওকে, তো এইটা থেকে আপনারা আপনারা যখন অবরোধে ক্লিক করবেন তো এরকম একটা বার দেওয়া হবে, আর যদি অন থাকে তাহলে ওখানে দেখানো হবে যে অলরেডি ওপেন। ঠিক আছে? তো এই বারটা থেকে আমরা কি করবো, এখন ইংলিশ আছে, ইংলিশটাকে আমি এখান থেকে বাংলা করে দেবো। যদি বাংলা করে দেন তারপরে কি হবে, যে আপনি যেখানে যা লিখবেন বাংলায় আসবে। ঠিক আছে? যদি আপনি গুগলে কোনো সার্চও দেন তো লেখাটা বাংলায় আসবে। ওকে, তো অব্র কিবোর্ডটা অন হয়নি, এই যে ইংলিশ আছে, এটাকে বাংলা করে দিই। এবার লিখি, এই যে দেখেন, যা আপনি লিখবেন এখন বাংলায় আসবে। তো আমাদের এখান থেকে যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে যে যদি আমরা বাংলাটা লিখতে চাই আপনাদের ফটোশপে, তাহলে আমরা কিভাবে বাংলা টাইপ করব, এবং সেখানে কিছু আপনার ভেজাল আছে, যেমন ফটোশপ, ইলিস্ট্রেটর, এরা বাংলাটাকে খুব মানে বেশি অবহেলা করা হয়েছে, একটা কথা বলা যায় যে বাংলা মানে কি বাংলা সহজে খুব লেখা যায় না, কঠিন হয়। যদি আপনি বাংলা লিখতে চান গুগলে, যেটা হবে, গুগলে বলতে সরি, ফটোশপ ইলিস্ট্রেটর, আপনাকে প্রচুর জিনিস মেনটেন করতে লাগবে, যেরকম হয় কি একার আকার সামনে পিছনে চলে যায়। ঠিক আছে? তো একটু কষ্ট করে লিখতে লাগে, লিখা যায় না এরকম না, ফটোশপে ইলিস্ট্রেটর লিখা যায়, কিন্তু কিছু ভেজাল আছে। যেরকম আমি আপনাকে দেখাই, যদি আপনি নর্মালি লিখতেন, যেমন ফন্টও বেশি নাই, যেমন ইংলিশের জন্য দেখেন কত ফন্ট, বাংলা কিন্তু ফন্ট নাই অত। ধরেন টাইপ টুল নিলাম, তো এখানে দেখবেন ফন্টে যাব আমরা, এখানে তো এখানে ইংলিশের কত ফন্ট, বাংলা কিন্তু এত ফন্ট নাই, দুই একটা আছে। যেমন এখানে একটা ফন্ট আছে যেটার নাম হচ্ছে সায়েম রূপালী, আপনারা দেখবেন সবার আপনাদের ইয়ের মধ্যে আছে এটা, আপনাদের কম্পিউটার। আচ্ছা 30 সেকেন্ড হোল্ড করেন, আমি একটু চার্জটা দিয়ে নিই।
ওকে, তো এখানে একটা ফন্ট আপনারা দেখবেন যেটার নাম হচ্ছে এই যে এটা সাইম রূপালী এনএসআই। তো এটা বাংলা ফন্ট। সাইম না, সিয়াম, সিয়াম রূপালী। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনি ফন্ট পাবেন। তো এই ফন্টটা দিয়ে আমি এখন লিখতে হবে, আমাকে এখানে লিখা। তো কিভাবে আমরা লেখা শুরু করব, তার জন্য প্রথমে এখান থেকে ইংলিশ থেকে এটাকে বাংলা করতে লাগবে, এখানে সাইম রূপালী রাখতে লাগবে, তারপরে এই জায়গার মধ্যে ক্লিক করতে লাগবে। ক্লিক করে আমি এখানে লিখতে পারবো বাংলা। এখন কথা যেটা সেটা হচ্ছে, এখানে যদি আপনি বাংলা লিখেন নরমালি, তো আপনার লেখাগুলো এমন আসবে যে হাস্যকর হবে কিছুটা। অর্থাৎ একার আকার একদিকে যাবে, আবার আপনার একদিকে যাবে। লেটার সবসময় হয় না, কিন্তু কিছু কিছু সময় এরকম হয়। যেমন আমি এখানে লিখলাম এখন ধরেন আমি এখানে লিখলাম দুসরা, এই যে হুসুকার আগে চলে গেছে, রয়ের জায়গায় জ আসছে। ওকে, তো কি কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত লেটার উল্টাপাল্টা হয়, যেটা আপনি লিখবেন ওটা আসবে না, আসবে অন্য একটা, এরকম হয়ে থাকে, এটা ব্যাপার না। হ্যাঁ, তো আবার আরেকটা সমস্যা হয়, যেটা হচ্ছে যে ফন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। দেখেন আমি কিন্তু ফন্ট নিয়েছিলাম সাইম রূপালী, এখানে এখন ফন্ট আসছে আদর্শ লিপি। অর্থাৎ এটা একটা বাংলা ফন্ট, এটা ওটা অটোমেটিকলি নিয়ে নিছে। যখন সাইম রূপালীতে ওরা কাজ করতে পারে নাই বা ওখান থেকে লিখতে পারতো না, তখন অটোমেটিকলি আদর্শ লিপি নিয়ে নিছে। কিন্তু অ্যাকচুয়ালি সাইম রূপালী দিয়ে কাজ কিন্তু সুন্দর হয়, যেটা হলো মানে সত্যি কথা, যে সাইম রূপালী দিয়ে আপনি লিখেন, লেখাগুলো সুন্দর হয়, অর্থাৎ ফন্টটা সুন্দর, এটা হলো কথা। কিন্তু সাইম রূপালী দিয়ে ওরা ওই এই যে আদর্শ লিপি চলে আসে, লেখাগুলো হয় না। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে তাহলে এটাকে কন্ট্রোল করতে পারি, মানে একদম প্রপারলি যদি আমরা কোনো লাইন এখানে লিখতে চাই, সেটা কিভাবে লিখবো। ওকে, তো এর জন্য আমাদেরকে গুগলের হেল্প নিতে লাগবে। গুগলে একটা অপশন আসবে, আপনারা আছে যে আপনারা সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন হচ্ছে ভাঙা লেখাকে ঠিক করার জন্য একটা আছে, লিখবেন বিজয়, সরি ইংলিশে না, বাংলায় না, ইংলিশে লিখবেন, লিখবেন বিজয় টু ইউনিকোড কনভার্টার। ওকে, তো বিজয় টু ইউনিকোড কনভার্টারটা কিভাবে কাজ করে এটার মধ্যে যাবেন আপনারা। এটা অ্যাকচুয়ালি আপনার ওই লেখাগুলোকে ঠিক করে দেয়, আপনার যে ভাঙা লেখা থাকে বা লাইন লেখা থাকে ঠিক করে দেয়। তো ফার্স্টে আপনারা করতে পারেন কি, যে ওখানে কোনো লাইন লেখার জন্য বাইরে থেকে লাইনটাকে নিয়ে যেতে পারেন, নিয়ে যায় জাস্ট পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো প্রথমত আপনি এখানে লিখবেন, আমি একটা লাইন লেখেন যে কোনো, যেহেতু এখানে তো সহজ, আপনার গুগল ট্রান্সলেটে কিন্তু কোনো ভেজাল নেই, সহজে লিখতে পারবেন। এই যে লাইনটা, এই লাইনটা আমি এখানে লিখলাম, আমি বাংলাদেশ ভালোবাসি। তা আমি যদি ডাইরেক্ট এই লাইনটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি আপনাদের এই ফটোশপে, আনার পর যদি লিখি, তাহলে কি হবে দেখেন, আমি বাংলাদেশ ভালোবাসি লেখাটা কি হয়ে গেছে, একার আকার উল্টাপাল্টা হয়ে গেছে। আমি আর ইকারে বেশি চলে গেছে, আকারে বেশি চলে আসছে, আম হয়ে গেছে বাংলাদেশে, দেশে হয়ে গেছে ভালোবাসির যে বটা বাইরে, একার উকার একুশ। তো এটা কি ভেঙে ফেলা, অর্থাৎ এটা একটা এমন একটা বিষয় যে জাস্ট বাংলাটাকে ওরা কোন রকম এখানে আপনার আপডেট দিছে, কিন্তু বাংলাটার মধ্যে যে চেঞ্জ, বাংলার যে অরিজিনাল কিভাবে লেখাগুলো হবে, এগুলা কোন গুরুত্ব তারা দেয়নি। তারা জাস্ট বাংলা দিতে লাগবে, এইভাবে বাংলা দিয়ে দিতে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো ঠিক করতে পারেনি, বাংলা লেখা কিভাবে ঠিক করতে লাগবে, কিভাবে সামনে মানে অরিজিনাল যে লেখাটা এটা কিভাবে লিখতে লাগবে, এটা তারা কোনো অপশন এখানে দেন। তো এটা আমাদেরকে ঠিক করে নিতে লাগবে, যেহেতু এটা মানে এক কথায় ইয়ে। তো এখানে আমাদেরকে কি করতে লাগবে, সেই জন্য আমরা ডাইরেক্ট এখান থেকে লেখাটা কপি করব না। আমি বাংলাদেশ ভালোবাসি লেখাটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে আসবে যেটা আমরা যে বিজয় টু ইউনিকোড কনভার্টার, ঠিক আছে, এখানে এসে প্রথম বক্সটাতে পেস্ট করবেন আমি বাংলাদেশ ভালোবাসি, তারপর এখানে ক্লিক করবেন ইউনিকোড থেকে বিজয়। অথবা আপনি এটাও করতে পারেন যে নিচের বক্সে ক্লিক করতে পারেন, নিচ থেকে উপরে নিতে পারেন আমি বাংলাদেশ ভালোবাসি। তো যখন আপনি নিচ থেকে উপরে ক্লিক করলেন, বিজয় থেকে ইউনিকোড করলেন, তখন এটাকে আপনি কপি করেন, কপি করে এবার আপনি গুগলে এসে প্লেস করেন, দেখবেন যে আপনার অরিজিনাল লেখাটা চলে আসবে, এবার আর কোনো ভুল হবে না। আচ্ছা, এই লেখাটা এখনো ঠিক হয়নি, কেন ঠিক হয়নি আমি একটু দেখি, এখনো ভাঙ্গাই আসতেছে।
কেন ভুল হবে? ওকে, তো আমি এটা বাদ দেই, এটা ইউনিকোড থেকে হচ্ছে না, তো আমরা সেকেন্ড অপশনটাতে যাই, বিজয় টু ইউনিকোড কনভার্টার যে আরেকটা আছে এটাতে যাই। তো আমরা এখানে লিখলাম আমি বাংলাদেশ ভালোবাসি, ইউনিকোড থেকে বিজয় করলাম, আমি বাংলাদেশ লেখাটা কপি করলাম, কপি করে এখানে আসে নতুন টুল নেবেন, টেক্সট নেওয়ার পর সাইমের উপরে দিয়ে পেস্ট করি। এবার দেখেন ঠিক আছে, আমি বাংলাদেশ ভালোবাসি, এবার কিন্তু ভাঙে নেই লেখাটা, ঠিক আছে। তো এরকম আপনারা বাংলা ফন্ট গুগলে আরো পাবেন, নামায় নিতে পারেন, কিন্তু আপনাকে যে কষ্টগুলো করতে লাগবে সেগুলো প্রথমত সেটাকে বাংলা বাইরে লিখে নিয়ে ইউনিকোড থেকে বিজয় করতে লাগবে, করার পর ওটাকে কপি করে আনে এখানে লিখতে লাগবে। তো এই হলো ফটোশপের সীমাবদ্ধতা বাংলার। বাংলার মধ্যে এই ভেজালগুলো হয়, কিন্তু লিখা যায় না এমন না, এভাবে আমরা লিখতে পারি। এই যে আমি লিখছি এইভাবে আপনারা লিখতে পারেন। তো এখানে আপনার আরো কিছু ফন্ট আছে, যে ফন্ট গুলো দেখতে সুন্দর বাংলার, হ্যাঁ 2-3টা আরো ফন্ট আছে, কিন্তু ওগুলোর মধ্যে এই সেম বিষয় যে আপনারা লিখার সময় আপনাদের ভেজাল হবে, বাইরে থেকে লিখতে লাগবে। যেমন এখানে আরেকটা আমি ফন্ট দেখা দিই আপনাদেরকে, আপনি চাইলে নামায় নিতে পারেন, বাংলা ফন্ট গুগলে অনেক আছে কিন্তু ফটোশপে কম। যেমন এখানে একটা ফন্ট আমি নামাইছি গালদা ফন্ট, এই যে ফন্টটা এটা কিন্তু বাংলা ফন্ট গালদা, ঠিক আছে। তো এই ফন্টের মধ্যে আপনি এখানে লিখতে পারেন লিখা। তো এই ফন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা হলো আপনি এখান থেকে বাংলা আহ, এই যে দেখেন এই এই লেখাগুলো কত সুন্দর, এটা কিন্তু মানে টাইটেল, যে বাংলা যে টাইটেল গুলো ওটা আপনি এটা দিয়ে লিখতে পারেন, হ্যাঁ। কিন্তু সেম অবস্থা যেখানে আপনার লিখা আকার উকার আকার হিসিকার হুস্যকার সামনে চলে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে ঠিক করতে লাগবে যে যেন সামনে না যায়, কেন হচ্ছে ইয়ে আসবে, তো সামনে পিছনে গেলে আপনার ওই লিখার ইয়েটা নষ্ট হয়ে যায়, বা মানে যেটা আপনি লিখতে যাচ্ছেন ওটা আসে না। তো আপনাদেরকে প্রথমত এই জিনিসটা একটু প্র্যাকটিস করতে লাগবে, যে আমরা কি কি করলাম। প্রথমে আমরা লাইনটাকে প্রপারলি লিখে নিলাম বাইরে, ঠিক আছে, গুগল ট্রান্সলেটে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই লাইনটাকে আমি এখান থেকে ইয়ে করলাম, অন্য একটা লাইন লিখি, ধরেন যে কি লিখবো, তো লেখাটাকে প্রথমে কপি করলেন, কপি করার পর সেকেন্ড কাজ হচ্ছে ইউনিকোডে আসেন, আসার পর নিচে প্রথমে এখানে লেখাটা দেন, প্রেস করেন। প্রথমে এই জায়গার মধ্যে ধরেন এটাকে মুছে দেই, আমি আগের লাইনটাকে মুছে এখানে প্লেস করলাম, আমি চলে যাব। তারপর ইউনিকোড থেকে বিজয় এখানে একটা বাটন আছে, ক্লিক করবেন, তাহলে উপরে লেখাটা ঠিক হয়ে যাবে, ভাঙা লেখাটা। তো তারপরে কপি করেন, কপি করে এখানে আসেন, আসার পর এখান থেকে আপনি ফন্ট নেন যেটা আপনি লিখবেন, কই গেল, তারপরে এখান থেকে লিখেন ফন্ট চেঞ্জ করি, চেঞ্জ হয় না, বুঝলাম না কি হলো। এখনই তো ফন্টটা ই করলাম, এই বাংলার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। এই যে এবার ঠিক আছে, হ্যাঁ। তো একটু সমস্যা হয়, কিন্তু আপনারা লিখতে পারবেন না এমন না, লিখতে আপনারা পারবেন। তো এই হলো আপনাদের এটা, আপনারা একটু ট্রাই করেন তো বাংলাটা। অভ্র অভ্র কি কার কার পিসিতে আছে অভ্র, যদি না থাকে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে এই ধাপগুলো একটু ফলো করেন। প্রথমে আমরা লিখবো বাইরে, লিখার পর এখান থেকে ইউনিকোডে আসবো, এখান থেকে ভাঙা লেখাটা ঠিক করব, ঠিক করার পরে তারপর দেন আমরা লেখাটা এখানে নিয়ে আসবো। দেখেন আপনারা করতে পারতেছেন কিনা, এটা একটু প্র্যাকটিস করে নেন, তাহলে পরবর্তীতে আপনারা কনফার্ম থাকবেন যে আপনারা বাংলা লিখতে পারতেছেন, ঠিক আছে। আপনারা একটু দেখেন আপনাদের পিসিতে। আর যাদের বিজয়তে লিখতে পারেন তাদের জন্য আরো বেশি সুবিধা, বিজয়তে কিন্তু ডাইরেক্ট লেখা যায়, এতটা ভাঙা ভাঙা সমস্যা কম হয়, অভ্রতে ভাঙার সমস্যাটা বেশি হয়। হ্যাঁ, তো বিজয় দিয়ে করতে পারলে ভালো, কিন্তু বিজয়তে আপনার ওই কিবোর্ডে টাইপ করা কষ্ট আর কি, হ্যাঁ।
তো অভ্র দিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে গ্রুপে ছবি দেন। এরকম এই তো গুগল এরকম ফন্ট অনেক পাবেন, হ্যাঁ এই যে সুন্দর ফন্ট, সুন্দর হয়েছে লেখাগুলো। তো এরকম বাংলা ফন্ট লিখলেই চলে আসবে, জাস্ট লিখতে লাগবে বাংলা ফন্ট ডাউনলোড। আর যারা বিজয় ইউজ করেন তাদের জন্য আরো বেশি সহজ, কিন্তু মানে বিজয় লিখাটা সহজ, হ্যাঁ কিন্তু লিখতে সমস্যাটা কম হয়। আবার অভ্রতের লিখাটা ইয়ে অভ্রতের লিখাটা সহজ কিন্তু লিখতে সমস্যাটা একটু বেশি হয় ওখানে। এই যে এই যে ফন্ট ফন্ট প্রায় সেমই, এই যে এই ফন্ট গুলো সেম, কিছু আছে আলাদা, যেমন এই ফন্টটা আলাদা, এটা সুন্দর একটু আলাদা, হ্যাঁ তো এই যে এটা আলাদা বাংলা, তো কিছু ফন্ট আছে আলাদা, কিছু বেশিরভাগগুলো সেম। আচ্ছা, তো বাকিদের কাজগুলো আমি দেখলাম, হ্যাঁ সুন্দর হয়েছে। আর যারা লিখতেছেন জাস্ট মানে এটা দেখেন যে পারতেছেন কিনা, হ্যাঁ এটা তো এরকম কোনো আপনার হোমওয়ার্ক বা এরকম প্রজেক্ট না যে আপনাকে হচ্ছে করে দেখাইতে লাগবে, জাস্ট আপনারা এটা চেক করেন যে আপনার বাংলাটা লিখতে পারতেছেন কিনা, হ্যাঁ।